বন্ধ্যাত্বের সমস্যায় যে আমরা যে শুধুমাত্র খালি মহিলাদেরকে দেখি তা কিন্তু না। মহিলারা কিন্তু আছে, একটা বিশাল অ্যামাউন্ট আছে যে 40-50% মহিলারা দায়ী। মহিলাদের পাশাপাশি কিন্তু পুরুষও দায়ী। পুরুষও দেখা যায় যে 20-40% কিন্তু পুরুষও দায়ী। ডাক্তারের কাছে গেলেই শুধু বলে আলট্রা করো, আলট্রাসাউন্ড করো। তো এই আলট্রাসাউন্ড কেন করা হয়, এটার ভূমিকা কি 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 আসলে জানা হয় বা জানতে চাওয়া হয় এই আলট্রাসাউন্ডের মাধ্যমে? আল্ট্রাসোনোগ্রাফিটা তো অ্যাকচুয়ালি আসলে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আসলে আল্ট্রাসোনোগ্রাফিটা করা হয়। তো সাউন্ড সিস্টেম যেহেতু এটার মধ্যে কোনো রেডিয়েশন নাই, তাহলে এটা মা বাচ্চা কারোর উপরই কোনো ইফেক্ট পড়ে না। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের বিশেষ আয়োজনে। আজকের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার নুসরাত আরা ইউসুফ, সহকারী অধ্যাপক অবস এবং গাইনি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম ম্যাম, আশা করছি ভালো আছেন। মেডিভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ম্যাম, আমরা আজকে বন্ধ্যাত্ব এবং এই সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, গর্ভাবস্থা সহ বিভিন্ন বিষয়ে আপনার থেকে আমরা জানার চেষ্টা করব। ম্যাম, আজকের দিনে এসেও যদি বন্ধ্যাত্বের ব্যাপারে কথা বলতে হয়, তাহলে সমাজে একটা ধারণা রয়েছে যে বন্ধ্যাত্বের জন্য খুব সম্ভবত মেয়েরাই দায়ী বা মেয়েদেরকেই অনেকাংশে দায়ী করা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে যে শুধু কি মেয়েরাই দায়ী নাকি ছেলেদের ভূমিকা রয়েছে এর পেছনে? ধন্যবাদ। আসলে আমাদের কাছে আমাদের জীবনযাত্রা যেরকম মান পরিবর্তন হচ্ছে, জীবনযাত্রা যেরকম চেঞ্জ হচ্ছে, সেই জীবনযাত্রার সাথে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত যে আমাদের কাছে যে রুগীরা আসেন, দম্পতিরা আসেন, তাদের দেখা যায় যে 15-20% দেখা যায় যে বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে আসে। তবে এই বন্ধ্যাত্বের সমস্যায় যে আমরা যে শুধুমাত্র খালি মহিলাদেরকে দেখি তা কিন্তু না। মহিলারা কিন্তু আছে, একটা বিশাল অ্যামাউন্ট আছে যে 40-50% মহিলারা দায়ী। মহিলাদের পাশাপাশি কিন্তু পুরুষও দায়ী। পুরুষও দেখা যায় যে 20-40% কিন্তু পুরুষও দায়ী। আবার অনেক সময় আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি, দেখি যে কে দায়ী, তখন দেখা যায় মহিলা পুরুষ দুজনও কিন্তু আরও 10% দায়ী থাকে। আবার অনেক সময় আমরা ট্রিটমেন্ট দিই, পরীক্ষা নিরীক্ষা করি, আমরা কজ খোঁজার চেষ্টা করি, দেখা যায় যে 10% আমরা কোনো কারণ খুঁজে পাই না। পুরুষেরও কোনো কারণ খুঁজে পাই না, মহিলারও কোনো কারণ খুঁজে পাই না, এদিকে আবার বাচ্চাও হচ্ছে না। তখন আমরা এইটাকে আনএক্সপ্লেইন বলে থাকি, এরকম আর কি। তবে পুরুষও কিন্তু ডে বাই ডে পুরুষের বন্ধ্যাত্বের যে ফ্যাক্টরটা মানে মেল ইনফার্টিলিটি বলি, এটা কিন্তু আসলে ডে বাই ডে বাড়ছে। ম্যাম, ছেলেদের এই বন্ধ্যাত্বের কারণ কি কি হতে পারে? ছেলেদের বন্ধ্যাত্বের কারণ, ছেলেদের জন্য আমরা টেস্ট করাই বিভিন্ন, যখন আমরা তাদেরকে হরমোন টেস্ট করতে দেই, সিমেন টেস্ট করতে দেই, তখন আমরা দেখি যে তাদের সিমেনের মধ্যে যে স্পার্মের হচ্ছে দেখা যায় যে সংখ্যায় কম, উৎপাদন হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না এরকম। বা দেখা যায় যে স্পার্মের যে মুভমেন্ট, চলাচল করার গতি, সেই গতিটা ভালো না, দেখা যায় মুভমেন্টটা কম করছে, ওরকম করে করতে পারছে না। আবার দেখা যায় যে গঠনগত কিন্তু কিছু ত্রুটি থাকে, দেখা যায় তার হেডে মানে একটা স্পার্মিকে হেড থাকে, টেইল থাকে, মরফোলজিক্যাল এই চেঞ্জগুলো থাকে, যে হেডের চেঞ্জ হচ্ছে, টেইলের মরফোলজিটা চেঞ্জ হচ্ছে, এই গঠনগত ত্রুটি থাকে। এছাড়া দেখা যায় আমরা যে তাদেরকে হরমোন বললাম, ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের জন্য কিন্তু সাবফার্টিলিটি হয়, অথবা থাইরয়েডের হরমোন দেখতে পাই। এছাড়া দেখি যে অনেক সময় ছেলেদের হচ্ছে যে ভেরিকোসিল থাকে, ভেরিকোসিলও কিন্তু স্পার্মের উপর বেশ প্রভাব ফেলে। এছাড়া দেখা যায় যে অনেক সময় ইনফেকশন হয়, মামস হতে পারে, অথবা সেক্সুয়াল ডিজিজ, এগুলোর কারণেও কিন্তু ছেলেদের স্পার্মের কোয়ালিটির উপর বেশ প্রভাব পড়ে। এছাড়া দেখা যায় যে কি আমাদের যে জীবনযাত্রার চেঞ্জের কারণে কি দেখা যায় কারো হয়তো স্মোকিং হ্যাবিট থাকে, কেউ হয়তো মদ্যপান করেন, বা দেখা যায় যে কারো হয়তো অনেক সময় ওয়েট গেইন হয়ে যায়, অনেক বেশি ওবেসিটি, বা কারো দেখা যায় যে কেউ হয়তো মানে টেম্পারেচার এনভায়রনমেন্টে সে কাজ করছে, উষ্ণ টেম্পারেচারে, বা কেউ হয়তো সারাদিন একটা ল্যাপটপ কুলের কাছে নিয়ে কাজ করছে, এই টেম্পারেচারেও কিন্তু স্পার্ম কাউন্টটা নষ্ট হয়ে যায়। বা আমাদের এনভায়রনমেন্টাল যে পলিউশন বলে যে অনেক লেডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার জন্যও কিন্তু স্পার্মের কাউন্টে অনেক সমস্যা হয়, প্রভাব পড়ে, যার ফলে দেখা যায় যে ডে বাই ডে আসলে মেলও বেশ বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বন্ধ্যাত্বের কারণ হিসেবে। অর্থাৎ ছেলেদের বন্ধ্যাত্ব একটা বিরাট ভূমিকা রাখে এখন। হ্যাঁ, ম্যাম, এই ছেলেদের ইনফার্টিলিটির চিকিৎসা কি কি রয়েছে? আচ্ছা, প্রথমে আমরা আসলে তাদেরকে কিছু স্বাভাবিক মানে বলি, জেনারেল পদ্ধতি বলি, ম্যানেজমেন্ট বলি। যেমন তাদেরকে বলি কারো যদি স্মোকিং এর হ্যাবিট থাকে তাহলে সেটাকে স্টপ করতে, বা মদ্যপান করলে সেটাকে স্টপ করতে বলি। তাদেরকে আমরা বলি যে ঢিলে ঢালা জামা কাপড় পরতে, পুষ্টিকর খাবার খেতে বলি। তারপর হচ্ছে তাদেরকে আমরা বলি যে তাদের জন্য যদি কোনো ডিজিজ থাকে সেগুলো ট্রিটমেন্ট করে নিতে।
সেফ সেক্সুয়াল রিলেশনশিপ মেনটেন করতে বলি, যাতে সেক্সুয়াল ডিজিজগুলো না আসে, এবং এনভায়রনমেন্ট সবসময় ঢিলেঢালা কাপড় চোপড় পরতে বলি। এনভায়রনমেন্টটা উষ্ণ এনভায়রনমেন্টে যেন সে কাজ না করে, ওই দরকার পড়লে সে তার প্রফেশনটা চেঞ্জ করতে পারে, ল্যাপটপটা সবসময় যেন কুলের কাছে না নিয়ে কাজ করে। এভাবে আমরা তাকে জেনারেল ম্যানেজমেন্ট বলি, যে দেখি ইমপ্রুভমেন্ট হয় কিনা। তারপরে আমরা এরপরে কিছু মেডিকেল ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, যদি যেই কজের জন্য আমরা ফাইন্ড আউট করি সেই অনুযায়ী সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকি। যদি তার হরমোনের সমস্যা হয় তাহলে হরমোনটাকে কারেকশন করি, যদি তার ইনফেকশন থাকে তাহলে ইনফেকশনটাকে আমরা অ্যান্টিবায়োটিক দিই, যদি তার ভেরিকোসিলটা তার স্পার্মের কোয়ালিটির উপর প্রভাব ফেলে তাহলে ভেরিকোসিল সার্জারি করে অপারেশনটা করায় নিতে বলি। এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু এক্সরে রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি। তার স্পার্ম কাউন্টটা যদি দেখা যায় 5 থেকে 10 মিলিয়ন হয়, বা স্পার্মের মুভমেন্টটা যদি খারাপ থাকে, তাহলে আমরা তাদেরকে আইইউআই করতে বলি। আইইউআই হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। স্পার্মটাকে একটা প্রসেস করে সেটা আমরা ইউটেরাসের ভিতরে ইন্ট্রোডিউস করি। এটা একটা ন্যাচারাল প্রসেস। এটাতেও দেখা যায় যে 12 থেকে 15% পেশেন্ট কনসিভ করে যায়। এছাড়া যদি দেখা যায় স্পার্ম কাউন্টটা অনেক কম, দেখা 5 মিলিয়নের নিচে, তাহলে তখন বা 5 মিলিয়ন পার ml এর নিচে, তখন তাদেরকে আমরা আইভিএফ অথবা ইক্সি করার কথা বলি। এটা আইভিএফ অথবা ইক্সিতে আইইউআই চাইতে সাকসেস রেট ভালো। তবে এই সব কিছু এই ধরনের যদি কোনো সমস্যা হয়, তবে আমি তাদেরকে অবশ্যই বলবো যেন একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করেন এবং ট্রিটমেন্টটা নেন, এবং সময়টা যেন নষ্ট না করেন। দেখা যায় তারা বিভিন্ন ডক্টরের কাছে যান, যে সময়টা নষ্ট করেন। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ছেলেদেরও সিমেনের স্পার্মের কোয়ালিটি খারাপ হতে থাকে। তাই সময়টা নষ্ট না করে দ্রুতই তারা ট্রিটমেন্টের ব্যবস্থা নেবেন। অনেক সুন্দর বলেছেন ম্যাম। এবার আমরা যে বিষয়টা জানতে চাই, আমরা তো ছেলেদের কথা গুলো জানলাম, এখন মেয়েদেরও তো বন্ধ্যাত্বের অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা বোধহয় খুব প্রমিনেন্ট কারণ হচ্ছে টিউবের সমস্যা হওয়া। তো ম্যাম, এই টিউবের সমস্যা হওয়ার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, যে এটা কি কি কারণ হতে পারে, অথবা এটা নির্ণয় করা হয় কিভাবে? ধন্যবাদ। আমাদের কাছে যখন একটা কাপল আসে, যারা বলে আমরা যে প্রাইমারি আসতে পারে, সেকেন্ডারি আসতে পারে। প্রাইমারি হচ্ছে যাদের একবারও বাচ্চা হয়নি, আর সেকেন্ডারি যাদের একবার বাচ্চা হয়েছে কিন্তু পরবর্তীতে আর বাচ্চা হচ্ছে না। হয়তো একটা বাচ্চা হয়েছে, তারপরে বাচ্চা হওয়ার পরপরই হয়তো দেখা গেল যে তার একটা বাচ্চা চলে আসলো, সে হয়তো বাচ্চাটা রাখে নাই, এমআর বা ডিএনসি এই ধরনের কোনো কিছু থাকতে পারে। এটা তখন আর পরবর্তীতে সে যখন বাচ্চা নিতে চাচ্ছে তখন আর বাচ্চা হচ্ছে না, এটা আমরা সেকেন্ডারি কজ বলি। তো এই ধরনের কাপলরা যখন আসে, প্রথমে সবাইকেই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেই, তারপরে কিছু হরমোন টেস্ট করে দেখে নেই, হাজবেন্ডের সিমেন টেস্টটা করি। এগুলো করার পর আমরা তাদেরকে কিছু মেডিসিন, ওভুলেশন ইনজেকশন, ড্রাগ দেই 3 থেকে 6 সাইকেল। যদি দেখি যে তারা কনসিভ করে না এই সময়ের মধ্যে, তখন আমাদের কাছে মনে হয় যে আদার কোনো ফ্যাক্টর হয়তো বা আছে। তখন আমরা ফার্স্ট যেটাকে প্রায়োরিটি দিই সেটা হচ্ছে টিউবটা হয়তো তার ব্লক থাকতে পারে, বা তার হিস্ট্রি থেকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে টিউবাল কোনো প্যাথোলজি আছে কিনা। যদি টিউবাল কোনো প্যাথোলজি থাকে বা আদার কোনো প্যাথোলজিও থাকে, তখন আমরা বিশেষ করে টিউবাল প্যাথোলজি ফাইন্ড আউট করার জন্য আমরা বেশ কিছু টেস্ট করতে পারি। তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাপারোস্কোপি, মানে ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি অথবা ডাই টেস্ট। দেন আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করতে পারি, অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি। ল্যাপারোস্কোপি যে টেস্টটা, এটা বলবো যে খুবই ভালো। এটা যদিও একটা ইনভেসিভ প্রসিডিওর, তবে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে শুধু যে খালি আমরা টিউবের প্যাটেন্সি দেখি, টিউব খোলা না বন্ধ দেখি, তা কিন্তু না। এর মাধ্যমে আমরা ল্যাপারোস্কোপি যে মনিটরে, সেখানে আমরা দেখতে পাই যে ডিম্বাশয়ে কোনো সিস্ট আছে কিনা, ডিম্বাশয়ে কোনো পলিসিস্টিক চেঞ্জ আছে কিনা, বা ডিম্বাশয়ে এন্ডোমেট্রিয়াম আছে কিনা, বা পেলভিক এন্ডোমেট্রিওসিস আছে কিনা, বা পিআইডির কোনো ফিচার আছে কিনা, অ্যাডিশন আছে কিনা, পেলভিক অ্যাডিশন। এই জিনিসগুলো আমরা ল্যাপারোস্কোপিক মনিটরে ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখতে পারি, আর টিউব তো দেখতেই পারি। এছাড়া আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আরেকটা টেস্ট যেটা বলি সেটা, তবে এই ল্যাপারোস্কোপির যে জিনিসটা, এটা কিন্তু একটা স্পেশাল সেট আপ প্রয়োজন হয়। এটা একটু কস্টলি। আমরা যদি আরেকটু কস্টটাকে করতে চাই, মিনিমাইজ করতে চাই, কমায় আনতে চাই, তাহলে আমরা হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি করে দেখতে পারি। হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি একটা এক্সরে টেস্ট। এই এক্সরের মাধ্যমে আমরা একটা ডাই ঢুকানো হয় এবং এক্সরে করা হয়। সেখানে আমরা দেখি যে টিউবটা প্যাটেন্ট আছে কিনা, সেখানে টিউবাল প্যাটেন্সি দেখি, বা টিউবটা খোলা কিনা বা বন্ধ। আর যেটা দেখি, এর মাধ্যমে আমরা আরও কিছু জিনিস দেখতে পারি। জরায়ুর গঠনগত ত্রুটি থাকে সেটা দেখতে পারি, জরায়ুতে সেপ্টাম থাকতে পারে, এছাড়া জরায়ুতে পলিপ থাকতে পারে, বা অনেক সময় আগে যেটা বললাম যে
তাদের ডিএনসি করেছিল বা ইনফেকশন হয়েছিল, তখন হয়তো জরায়ুটা ইউটেরাসটিকে সাইনিকিয়া হয়ে যায়, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি এই হিস্টেরোসালফিংওগ্রাফির মাধ্যমে। আর এখন যেটা একদম মানে লেটেস্ট যেটা বলি সেটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। থার্ড যেটা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, যদি কোনো আর্লি অবস্থায় কোনো কাপেল আমাদের কাছে আসে যে তার ফাইন্ড আউট করি যে তার টিউবাল প্যাথোলজি আছে কিনা, তখন তাদের বেলায় আমরা আসলে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা চয়েস করে থাকি। এটার মাধ্যমেও দেখা যায় টিউবটা প্যাটেন্ট আছে কিনা, এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর, এবং দেখা যায় যে এটাতে কোনো রেডিয়েশন ইফেক্ট নাই। এখানে জাস্ট হচ্ছে আমি আলট্রাসোনোগ্রাফি গাইডেন্সে আমি দেখে নেই যে টিউবগুলো দিয়ে স্যালাইনটা পাস হচ্ছে কিনা, আলট্রাসোনোগ্রাফি মনিটরে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তার টিউবগুলো ওপেন আছে। এছাড়া এই একই সাথে তার ওভারিতে ফলিকেল আছে কিনা, অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস আছে কিনা, এগুলো ফাইন্ড আউট আমরা দেখে দিই। এবং এটার মাধ্যমেও আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমেও তার অ্যান্ডোমেট্রিয়ামে কোনো পলিপ আছে কিনা সেগুলো আমরা দেখতে পারি। আচ্ছা, অর্থাৎ এই প্রসিডিউরটাই হচ্ছে রোগীর জন্য সহজতর। তবে ল্যাপারোস্কোপি অবশ্যই অনেক গোল্ড স্ট্যান্ডার্ড বলা যায়, কারণ ল্যাপারোস্কোপির মাধ্যমে একই সাথে কিন্তু আমরা ট্রিটমেন্টও দিতে পারি। এইটুকু তো শুধু ডায়াগনস্টিক, কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা, যদি আমার পলিসিস্টিক ওভারি হয় তাহলে সেখানে আমি দিতে পারি, যদি কোনো অ্যান্ডোমেট্রিওমা থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট দিতে পারি। এবং সবচেয়ে বড় জিনিস, যদি টিউবো ওভারিয়ান রিলেশনশিপটা যদি ডিস্টোর্টেড হয় তাহলে কিন্তু গর্ভধারণ করে না, সেই ওভামটা ঠিক মতো পিক আপ হয় না। তাহলে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা কি করতে পারি, তাহলে টিউবো ওভারিয়ান রিলেশনশিপ ঠিক করতে পারি। মানে একই সাথে ওটা হচ্ছে ডায়াগনস্টিক প্লাস থেরাপিউটিক। ওকে, অনেক সেই জন্য ল্যাপারোস্কোপির রোলটা অনেক বেশি। আচ্ছা, অনেক সুন্দর করে বলেছেন ম্যাম। ম্যাম, এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি বা স্বাভাবিক অবস্থার চেয়ে অন্য জায়গায় যে গর্ভধারণ, এটার নির্ণয়ের ক্ষেত্রে কি কি পদ্ধতি আছে, এটার উপসর্গ কি কি দেখে আমরা বুঝতে পারি যে একটোপিক প্রেগন্যান্সি হয়েছে? আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি আমরা প্রতিদিন আমাদের প্র্যাকটিসে দেখা যায় যে আমরা বিভিন্ন রোগীরা আমাদের কাছে আসে, কেউ প্রেগন্যান্সি আসে, কেউ গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে আসে, কিন্তু কিছু রোগী আসে যে তার হচ্ছে মিস পিরিয়ড হয়েছে কিন্তু পেটে ব্যথা নিয়ে, এরকমও আসে। তখন আমরা দেখি যে তাদেরকে আমরা বিভিন্ন টেস্ট করি, করে দেখা যায় আমরা অনেক সময় একটোপিক প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি। এখন একটোপিক প্রেগন্যান্সিটা আসলে কি? একটোপিক প্রেগন্যান্সিটা হলো প্রেগন্যান্সিটা, গর্ভধারণটা যদি জরায়ুতে মানে ইউটেরাসে না হয়ে ইউটেরাসের বাহিরে কোথাও যদি হয় তাহলে সেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। মানে একটোপিক প্লেসে যদি হয়, কমন যেমন হচ্ছে ফেলোপিয়ান টিউবে একটোপিক প্রেগন্যান্সিটা কমন। এছাড়া ওভারিতে হতে পারে, এছাড়া পেলভিক কেভিটিতেও কিন্তু একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, বা জরায়ুর নিচের দিকে সার্ভিক্সে হতে পারে, তখন সার্ভাইকাল একটোপিক প্রেগন্যান্সি বলি। টিউবে হলে টিউবাল একটোপিক প্রেগন্যান্সি বলি, ওভারিতে হলে ওভারিয়ান একটোপিক প্রেগন্যান্সি বলে থাকি। ম্যাম, একটোপিক প্রেগন্যান্সির আমরা লক্ষণ জানলাম, উপসর্গও জানলাম, এবার যদি একটু চিকিৎসা সম্পর্কে বলেন যে এটার কি কি চিকিৎসা রয়েছে। আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি আসলে আগে বলতে হবে যে আমরা কি কারণে একটোপিক হচ্ছে। দেখা যায় যে একটোপিক প্রেগন্যান্সির যে আমরা ডায়াগনোসিস করি, দেখা যায় রোগীদের হিস্ট্রি থাকে, দ্য টিউবাল প্যাথোলজি থাকে। অনেক সময় টিউবাল যদি প্যাথোলজি থাকে তাহলে একটোপিক প্রেগন্যান্সি হয়, মানে পিআইডি যদি থাকে রোগীদের, বা রোগীর আগে যদি একটা একটোপিক প্রেগন্যান্সি হয়ে থাকে, তার মানে তার টিউব আগে থেকেই ড্যামেজ ছিল, একটা টিউব সেখানে একটোপিক হয়েছে, তার আরেক পাশে হয়ে থাকে। এরকম দেখা যায় 15% মতো, 14-15% আবার রিকার করতে পারে, আবার একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা কন্ট্রাসেপটিভ হিসেবে প্রজেস্টেরন অনলি পিল ইউজ করে অনেকে আইইউসিডি। এখন যেমন আমাদের জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়েছে, অনেকে অনেক লেটে প্রেগন্যান্সি নিতে চায় ক্যারিয়ারের জন্য, তখন দেখা যায় প্রজেস্টেরন অনলি পিল অনেকে ইউজ করে। প্রজেস্টেরন অনলি পিল কি করে যে টিউবটাকে মোটিলিটিটাকে কমায় দেয়। তখন দেখা যায় প্রেগন্যান্সিটা যে হয় কোথায়, টিউবে হয়, কনসেপ্টটা হয়, ইমপ্ল্যান্ট এসে হয় ইউটেরাসে। সেই টিউবাল যদি মোটিলিটি মুভমেন্টটা না থাকে তখন ওইটা ওখানেই ইমপ্ল্যান্ট হয়ে যায়, ফলে দেখা যায় প্রেগন্যান্সি হয়ে যাচ্ছে। বা অনেক সময় ইনফার্টিলিটির রোগীরা, তাদের কি হয়, তাদের প্রেগন্যান্সি আসে না, তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তাদের টিউবাল প্যাথোলজি থাকতে পারে, বা তারা হয়তো ওভুলেশন ইন্ডাকশন নিচ্ছে বা এআরটির মাধ্যমে প্রেগন্যান্সি হচ্ছে, তাদেরও কিন্তু একটা মানে পার্সেন্টেজ একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্স থাকে। এখন একটোপিক প্রেগন্যান্সি রোগীরা লক্ষণ হচ্ছে প্রেগন্যান্সি অনেক সময় দেখা যায় আমরা এন্টিনেটাল চেকআপে যখন আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দিই, তখন আমরা দেখি যে টিউবে তার প্রেগন্যান্সি অথবা ওভারিতে বা তার ইউটেরাসে নাই, তখন আমরা কিন্তু একটা পার্সেন্টেজ আমরা রুটিন চেকআপে ফাইন্ড আউট করি, ডায়াগনোসিস করি যে তার একটোপিক প্রেগন্যান্সি। এছাড়া আমরা অনেক সময় রুগীরাই আসে যে সে এসে বলে তার মিস পিরিয়ড হয়েছিল,
তার তলপেটে ব্যথা, একটু পিবি ডিসচার্জ নিয়ে আসতে পারে, এরকম। এইভাবে রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। আবার অনেক সময় দেখা যায় রুগীরা শক নিয়েও প্রেজেন্ট করে, যে তার হিমোডাইনামিক্যালি সে আনস্টেবল হয়ে যায়। শকের ফিচার নিয়েও রুগীরা সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আমাদের কাছে আসে। তখন আমরা ডায়াগনোসিস করার জন্য তার ভালো করে হিস্ট্রিটা নেই, এক্সামিনেশন করি, তার পালস দেখি, টেম্পারেচার দেখি, বিপি দেখি। দেখা যায় পালস র্যাপিড হয়ে যায়, বিপি ফল করতে থাকে। যদি তার রাপচার একটোপিক হয়ে থাকে, আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দিই। আলট্রাসোনোগ্রাফিতে দেখি আমরা ইউটেরাসটা এমটি থাকে, হয়তো তার টিউব ওভারিয়ান একটা মাস থাকে বা রাপচার একটোপিক থাকতে পারে টিউবে, ওভারিতে, বিভিন্ন জায়গায়। এবং আমরা এটাকে আরও কনফার্ম করার জন্য বা প্রথমে আমরা অনেক সময় বিটা এসসিজি করতে দেই, বা কেউ অনেক সময় ইউরিন ফর প্রেগনেন্সি টেস্টও অনেকে পজিটিভ নিয়ে আসে যে হ্যাঁ সে প্রেগনেন্ট, বিটা এসসিজি করতে দেই। তখন বিটা এসসিজি করতে দিলেও তখন আমরা দেখি যে হ্যাঁ এটা আসলে একটোপিক প্রেগনেন্সি। তখন আমরা আসলে টিবিএস এর মাধ্যমে আমরা বেশি ভালোভাবে বোঝা যায়। আলট্রাসোনোগ্রাফিও নিয়ে আসে, কিন্তু টিবিএস এর মাধ্যমে মোর স্পেসিফিক একদম বোঝা যায় যে কোথায় একটোপিক প্রেগনেন্সিটা, মোর ডায়াগনস্টিক। এই জন্য টিবিএস, বিটা এসসিজি এসবের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে থাকি। আচ্ছা ম্যাম, এটার চিকিৎসা কি কি আছে একটু? চিকিৎসা বলতে আসলে সবকিছু কিন্তু একটা প্রিভেন্টিভ চিকিৎসাও আছে। আমরা চাই কি যে চিকিৎসা দিব তার আগে যেন না হয়। না, ওকে। হ্যাঁ, আমরা প্রিভেনশনটা চাই। তো তখন আমরা ওদেরকে বলবো যে কেউ যেন কনসিভ করলে সাথে সাথেই যেন তারা আমাদের কাছে চলে আসে, একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টর বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর বা স্পেশালিস্ট ডক্টরের কাছে আসে। সে যেন এন্টিনেটাল চেক আপটা করে। সেখানে যদি আলট্রাসোনোগ্রাফি করতে দেই তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি যে তার একটোপিক। সেই অনুযায়ী আমরা তার আর্লি মেজার নিতে পারি। আচ্ছা, এছাড়া কি করতে পারে? তাদের যদি কারো পিআইডি থাকে তাহলে তাদেরকে আমরা বলি ট্রিটমেন্ট নিতে, যেন এসব না হয়। কন্ট্রাসেপটিভগুলো সে যেন নেয় এবং চেক আপে থাকে। তার যদি মিস পিরিয়ড হয় সে যেন সতর্ক থাকে যে মিস পিরিয়ডটা যে হয়েছে সেটা কি প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে, যেন সতর্ক থাকে। এইভাবে করে সে আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস জাগাই যে এইভাবে তারা যেন প্রিভেন্ট করতে পারে। আর যদি প্রেগনেন্সি একটোপিক হয়ে যায় তখন আমরা সেটাকে যে একটোপিকের যে ভ্রূণটা সেটার সাইজ কতটুকু তার উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারি, সার্জিক্যাল ট্রিটমেন্টও দিতে পারি। যদি ভ্রূণটা ছোট থাকে, স্যাকটা ছোট থাকে এবং পেশেন্ট যদি হিমোডাইনামিক্যালি স্টেবল থাকে তাহলে আমরা তাদেরকে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট দিই। আর যদি দেখা যায় পেশেন্টটা টিউবটা রাপচার হয়ে গেছে, পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল বা পেশেন্ট শকে আছে, তখন আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা আবার দুইভাবেই করতে পারি। আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করতে পারি যদি পেশেন্ট মোটামুটি স্টেবল থাকে এবং ল্যাপারোস্কোপিক ফেসিলিটি থাকে। আর যেখানে এই ফেসিলিটি নাই সেখানে আমরা ল্যাপারোটমির মাধ্যমে আমরা সার্জারি করে থাকি। ল্যাপারোটমির মাধ্যমেও আমরা সার্জারি করার সময় আমরা দেখি টিউবটা প্রিজার্ভ করা যায় কিনা, সেই সময় আমরা করি। আর যদি দেখি টিউবটা অনেক রাপচার হয় তখন আমরা সালফিনজেক্টমি করি। আর টিউবটা প্রিজার্ভ করতে পারলে আমরা সালফিঙ্গোস্টমি করি। বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, এভাবে করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। ওকে, ফাইন। ম্যাম, আমার ছোট্ট একটা সম্পূরক প্রশ্ন, যে কারো যদি স্বাভাবিক থেকে অন্য জায়গায় গর্ভধারণ হলো অথবা টিউবে গর্ভধারণ হলো, তো এটার চিকিৎসা শেষে পরবর্তীতে কি সে আবার স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারে কিনা? টিউবের উপর ডিপেন্ড করে। মানুষের দুইটা টিউব থাকে। আমি যদি একটা টিউব যদি সালফিঙ্গোস্টমি করি বা টিউবাল একটোপিক প্রেগনেন্সির একটা পার্ট হচ্ছে টিউবাল অ্যাবর্শন হয়ে যায়, তখন টিউব ভালো থাকে। তা টিউব যদি ভালো থাকে সে স্বাভাবিক প্রেগনেন্সি হবে। আর টিউব যদি আমি একটা কেটেও ফেলি, আরেকটা টিউব থাকে, সেটা দিয়েও সে প্রেগনেন্ট হতে পারে। এরকম আমাদের অনেক রোগী প্রেগনেন্ট হয়। তবে মিস পিরিয়ড হলে, প্রেগনেন্সি হলে সাথে সাথে যেটা আমাদের মারা কি করে, দেরি করে আসতে, কিন্তু আমি অপেক্ষা করে বা সময় মতো যাব, দেরি করে, নেগলিজেন্সি থাকে, আমি মনে করি সাথে সাথে ডক্টরের কাছে যাওয়া উচিত এবং একটা আলট্রাসোনোগ্রাফি করে ফেলে জেনে যাওয়া উচিত যে আসলে প্রেগনেন্সিটা জায়গা মতো এসেছে না একটোপিক প্লেসে এসেছে। তাহলে আমরা এই একটোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস করতে পারি আর্লি, এবং আমরা মাকে, এটা কিন্তু একটা মাতৃমৃত্যুর একটা বিশাল একটা অংশ জুড়ে আছে, তাহলে মাকে আমরা সেখান থেকে রক্ষা করতে পারি। ম্যাম, এইবার একটু গর্ভবতী মায়েদের বিষয়ে জানতে চাই, যে গর্ভবতী মায়েরা যখন আপনাদের কাছে হয়তো আসে বা আমরাও এই প্রশ্নগুলো শুনে থাকি, যে ডাক্তারের কাছে গেলেই শুধু বলে আলট্রাসাউন্ড করো। তো এই আলট্রাসাউন্ড কেন করা হয়, এটার ভূমিকা কি 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 আসলে জানা হয় বা জানতে চাওয়া হয় এই আলট্রাসাউন্ডের মাধ্যমে? যখনই কোনো মা প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে, অবশ্যই তাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত প্রথম অবস্থায়, যখন সে বুঝতে পারবে যে তার প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মা যদি আমাদের কাছে আসে তখন আমাদের ন্যাশনাল পলিসি আছে অ্যান্টিনেটাল চেক আপের,
অ্যাটলিস্ট আমরা যেন 4 বার তাদেরকে অ্যান্টিনেটাল চেক আপ করি। তো ফার্স্ট ভিজিটে যখন তারা আমাদের কাছে আসে তখন আমরা কিছু ব্লাড টেস্ট করতে দিই, যেমন আমরা সিবিসি করতে দিই, তার মধ্যে আমরা হিমোগ্লোবিন দেখে নিই, তার বেস লাইন দেখে নিই, তার ব্লাড গ্রুপ খুবই জরুরি, ব্লাড গ্রুপটা আমরা জেনে নেই। তার আমরা কি করি, তার যে জন্ডিসের জীবাণু আছে কিনা, তার রক্তের গ্লুকোজের মাত্রাটা কেমন আছে। এখন আমরা থাইরয়েড হরমোনটাও কিন্তু প্রেগনেন্সির উপর বেশ প্রভাব ফেলে, যে প্রেগনেন্সি অ্যাবর্শন হয়ে যায় বা অনেক প্রভাব রয়েছে, সেজন্য আমরা থাইরয়েড হরমোনটাকেও কিন্তু রুটিন চেক আপের মধ্যে নিয়ে আসা হয়েছে, থাইরয়েড টেস্টটা করতে দিই। এছাড়া বিশেষভাবে যেটা দিই আমরা সেটা আমরা আসলে একটা আলট্রাসাউন্ড করতে দিই। সেই জন্যই মারা অনেক সময় অভিযোগ করে। আসলে এই ফার্স্ট আমাদের গর্ভকালীন সময়টাকে যদি আমরা ভাগ করি 3টে স্টেপে ভাগ করতে পারি। প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাসকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড 3 মাসকে আমরা লাস্ট ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার বলে। ফার্স্ট ট্রাইমেস্টারে যখন আমাদের কাছে আসে পেশেন্ট বুকিং এ ফার্স্ট আসে তখন যে আমরা তাকে আলট্রাসোনোগ্রাফিটা করতে দিই, সেই আলট্রাসোনোগ্রাফিটা দিয়ে আসলে ফার্স্ট আমরা দেখি যে মাটা প্রেগনেন্ট কিনা। আর মাসিক বন্ধ মানেই প্রেগনেন্সি না, সেটা দিয়ে আমরা কনফার্ম হই যে হ্যাঁ মাটা গর্ভবতী প্রেগনেন্ট। তারপরে আমরা যেটা দেখি যে প্রেগনেন্সি কি সিঙ্গেল প্রেগনেন্সি না মাল্টিপল প্রেগনেন্সি, যে মাল্টিপল প্রেগনেন্সি অনেক সময় হয়, তাহলে এটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে শুরুতেই জেনে যাই। তারপরে আমরা দেখে নেই যে প্রেগনেন্সিটা কি ইউটেরাসে এসেছে না অ্যাক্টোপিক প্লেসে এসছে। আমরা অ্যাক্টোপিক প্রেগনেন্সিটা আমরা জেনে যেতে পারি যে হ্যাঁ মাটা নর্মাল প্রেগনেন্সি, তাহলে এটা আমরা ক্যারি করবো। অ্যাক্টোপিক প্রেগনেন্সি হলে আমরা সেটা আলাদা মেজার নিব। তারপরে আমরা দেখি যে আসলে বাচ্চার প্রেগনেন্ট যে মাটা হয়েছে বাচ্চাটা ভায়া হয়ে গেল, আচ্ছা, তাহলে আমরা ফিটাল হার্ট সাউন্ডটা দেখি। তারপরে অনেক মার দেখা যায় যে তার যে মাসিকটা বা মেনস্ট্রুয়াল পিরিয়ডটা প্রলং থাকে, ইরেগুলার থাকে, রেগুলার থাকে না, তাদের কিন্তু ডেটিং এর ঝামেলা হয়। তা আমি যদি একটা আর্লি প্রেগনেন্সি করি তাহলে আমার ডেটিংটা আমি বের করতে পারি যে কবে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা হবে, এটা আমরা পেয়ে যাই। তার মানে আমি ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমি আলট্রাসোনোগ্রাফি করি অনেক জিনিস আমি পেয়ে যাচ্ছি। এছাড়া কি ফার্স্ট ট্রাইমেস্টারে আমি যদি দেখা যায় যে বাচ্চাটা ফার্স্ট ট্রাইমেস্টারে তো ফিটাল হার্ট সাউন্ড মা অনুভব করতে পারবে না, ফিটাল মুভমেন্ট, তাহলে ফিটাল হার্ট সাউন্ড যদি দেখা যায় ফিটাল হার্ট সাউন্ড নাই বা স্যাক ওটার মধ্যে পোলটা ইয়াটাই ঠিক মতো আসলো না, ভ্রূণটা, সেটাকে আমরা ব্লাইটেড ওভাম বলি। বা যে প্লাসেন্টাটা সেটা চেঞ্জ হয়ে গেল, সেটার যে নর্মাল চেঞ্জ না হয়ে সে হয়তো হাইডিটিফর্ম মোড হয়ে গেল, তাহলে এইটাও কিন্তু আমি ফার্স্ট ট্রাইমেস্টারে ডায়াগনোসিস করতে পারি। তো এই ধরনের বিভিন্ন জিনিস আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে দেখতে পারি, তাই ফার্স্ট ট্রাইমেস্টার রোগীরা আসলে আমরা এটা আলট্রাসোনোগ্রাফি দেখতে দিই। ওকে ম্যাম, এই আলট্রাসোনোগ্রাফি করার ফলে বাচ্চার উপর কোনো প্রভাব পড়ে কিনা বা বাচ্চার ক্ষতি হয় কিনা? বা আলট্রাসোনোগ্রাফিটা তো অ্যাকচুয়ালি আসলে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আসলে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়। তো সাউন্ড সিস্টেম যেহেতু এটার মধ্যে কোনো রেডিয়েশন নাই, তাহলে এটা মা বাচ্চা কারোর উপরই কোনো ইফেক্ট পড়ে না। বিদেশে তো হয় কি যে দেখা যায় গাইনোকোলজিস্টের পাশেই বেডের পাশেই আলট্রাসোনোগ্রাফি থাকে, তারা প্রতিটা ভিজিটেই দেখে বাচ্চার গ্রোথ সবকিছু দেখে নেয়। যেমন সেকেন্ড ট্রাইমেস্টারে যদি একটা পেশেন্ট আমার কাছে আসে, আমরা কি করব, তাকে আমরা একটা অ্যানোমেলি স্ক্যান করতে দিব। যদি ফার্স্ট মানে সেকেন্ড ট্রাইমেস্টার আর্লিতে আসে, যেমন 12 সপ্তাহ হলো, তাহলে কিন্তু আমরা এটা কি জেনেটিক আলট্রাসোনোগ্রাফি দিই, আমরা যে এন্টি স্ক্যান বলি, সেখানে যে তার নাকাল থিকনেসটা আমরা দেখি। যে ডাউন সিনড্রোমটা কিন্তু আমরা তখনই ডায়াগনোসিস করে ফেলতে পারি, তার ডেলিভারি পর্যন্ত ওয়েট করা লাগলো না। তখন আমরা 12 সপ্তাহ বা 13 সপ্তাহে আমরা কিন্তু একটা জেনেটিক আলট্রাসোনোগ্রাফি দিই। এই রুগীটাই যখন আবার 5 মাস শেষ হলো, 20 সপ্তাহের দিকে আসলো, সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে, তখন আমরা অ্যানোমেলি স্ক্যান দিই। অ্যানোমেলি স্ক্যানে আমরা থোড়ো সব তার অর্গানগুলো, বাচ্চার অর্গানগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারে। যেন তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা, কনজেনিটাল অ্যাবসেন্স কিডনি আছে কিনা, তার ব্রেনের ডেভেলপমেন্ট হলো কিনা, তার স্কাল বোনের ঠিক মতো ডেভেলপমেন্ট হলো কিনা, এই সব জিনিসগুলো আসলে আমরা অ্যানোমেলি স্ক্যানে দেখতে পাই। আর পেশেন্ট যদি থার্ড ট্রাইমেস্টার আসে তখন বলবে ম্যাডাম আগে আলট্রাসোনোগ্রাফি করেছেন, এখন আবার আলট্রাসোনোগ্রাফি না করলে হয় না। তো আমরা থার্ড ট্রাইমেস্টারে কি বাচ্চাটার গ্রোথ দেখা লাগে আমাদের, কারণ শেষের দিকে বাচ্চাটা হয় আইওজিআর হয়ে যায়। তাহলে যদি কোনো মার ডায়াবেটিস থাকে তাহলে ম্যাক্রোসেমিক বেবি হতে পারে, তাহলে বাচ্চাটার আমার ওয়েট দেখা লাগে, গ্রোথ দেখা লাগে ঠিক আছে কিনা। আমরা প্লাসেন্টাটা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট যে থার্ড ট্রাইমেস্টার প্লাসেন্টার পজিশনটা কি, সেটা কি প্লাসেন্টা প্রিভিয়া কিনা। লোয়ার সেগমেন্টে যদি প্লাসেন্টাটা থেকে যায় তাহলে তো প্লাসেন্টা প্রিভিয়া, এটা ঝুঁকিপূর্ণ গর্ভ, এটা আমরা ডায়াগনোসিস করতে পারি। বাচ্চাটা যেই এমনিটিক ফ্লুইডের মধ্যে থাকে সেটার পরিমাণটা ঠিক আছে কিনা, সেটা যদি কম হয় সেটাও বাচ্চার উপর একটা ইফেক্ট করবে। তাহলে সেই
এমনিটি ফ্লুইডের পরিমাণটা আমরা দেখতে পারি, বাচ্চাটার হার্টবিটটা আমরা দেখতে পারি যে হ্যাঁ ঠিক আছে কিনা। তো অনেক কিছু আসলে থার্ড ট্রাইমেস্টারও আমরা দেখতে পাই। এই জন্যই আসলে আমরা মানে বলি যে বারবার আলট্রাসাউন্ড করতে হয়। গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড তো বললেন নিরাপদ, এখন এই অবস্থায় এক্স-রে বা সিটি স্ক্যান করা উচিত কিনা বা বাচ্চার উপর এতে কোনো প্রভাব পড়ে কিনা? আসলে এক্সরে গর্ভাবস্থায় আমরা করতে দেই না, যদি কোনো, কারণ এক্সরে তো রেডিয়েশন ইফেক্ট তো অবশ্যই আছে বাচ্চার উপরে, মার উপর না, মা তো করতেই পারে, বাচ্চাটার উপরে, গর্ভবতী বাচ্চাটাই মানে নবজাতক বাচ্চাটাই তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এই জন্য হচ্ছে যে আমরা আসলে এক্সরে করতে দিই না, কিন্তু কারো যদি খুব প্রয়োজন হয় তাহলে সে শিল্ড লাগায় এক্সরে করতে পারে, তবে নর্মালি আমরা এক্সরে অ্যাডভাইস করি। বাচ্চার জন্য ঝুঁকিপূর্ণ এটাই। ম্যাম, গর্ভবতী মায়েদের ডেলিভারির সময় যখন ঘনিয়ে আসে তার ঠিক আগ মুহূর্তে তাদের আসলে তাদের এবং তাদের পরিবারের কি কি প্রস্তুতি রাখা উচিত? যাদের প্রথম বাচ্চা হয়েছে তাদের অনেক আগ্রহ থাকে, ডক্টরের কাছে যায়, যতবার যায়, কিন্তু যখন যারা দেখা যায় যে মাল্টিপ্যারা মানে একটা দুইটা বাচ্চা আছে, তাদের আসলে ডাক্তারের কাছে যেতে চায় না, একটা অনাগ্রহতা তৈরি হয় তাদের মধ্যে। তো এখন আমি বলবো যে যখন ডেলিভারি টাইম চলে আসে তখন অবশ্যই মা, গর্ভবতী মা এবং তার পরিবারের অবশ্যই কিছু না কিছু প্রস্তুতি অবশ্যই দরকার। যেমন গর্ভবতী, এবং এই প্রস্তুতিটা যদি থাকে তাহলে একটা নিরাপদ ডেলিভারি হয়, তাদের মধ্যে একটা স্বস্তি আসে। এখন এই প্রস্তুতিটা কি হতে পারে? গর্ভবতী মা যে ডক্টরের কাছে এন্টিনেটাল ভিজিটে গিয়েছিল, সময় যখন ঘনিয়ে আসে অবশ্যই তার সাথে যোগাযোগ মেনটেন করতে হবে, এবং তার শেষের দিকে আমরা বলি উইকলি তাকে এন্টিনেটাল চেক আপে আসতে, যেটা আমরা আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন ইনভেস্টিগেশন দুই একটা করে আমরা দেখে নিতে পারি। যেমন এনিমিয়ার যদি আমরা দেখতে পারি সে এনিমিক কিনা শেষের দিকে, এটা যদি আমরা সিবিসির মাধ্যমে হিমোগ্লোবিন দেখে নেই, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চাটার গ্রোথ দেখে নিতে পারি, ফিটাল হার্ট সাউন্ড দেখে নিতে পারি, তাহলে শেষের দিকে ডক্টরের সাথে যোগাযোগ অবশ্যই করতে হবে। তারপর এটা করলো, এখন হলো যে তার ডেলিভারিটা কিভাবে হবে, সেটা কি নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন, সেই ডেলিভারির উপর প্রিপারেশনটা নিতে হবে, এবং তারা কোন হাসপাতালে ডেলিভারিটা করাবেন সেটা বাসা থেকে কতখানি দূরে, এবং সেই হাসপাতালে তারা আগে থেকেই চিহ্নিত করে রাখবেন যে আমরা এই হাসপাতাল থেকে সেবা নিব, সেখানে যেন নর্মাল ডেলিভারির সমস্ত ধরনের ফেসিলিটি থাকে, বা যদি সিজারিয়ান সেকশন লাগে তারও যেন ব্যবস্থা থাকে, সেরকম একটা হাসপাতাল তাদেরকে চয়েস করতে হবে। তারপর আসে হচ্ছে যে তারা যে হাসপাতালে যাবেন তাদের ট্রান্সপোর্ট কি লাগবে, সেই ট্রান্সপোর্টও তারা একটা অ্যাম্বুলেন্স বা যে কোনো একটা গাড়ি তারা ঠিক করে রাখবেন, নাম্বারটা সেভ করে রাখবেন মোবাইলে, যেন ডেলিভারি ব্যথা উঠলে বা যখন তারা ডেলিভারি করাতে চান যেন সেই ট্রান্সপোর্টটা ইউজ করতে পারে। তারপর ডেলিভারির সময় আমাদের অনেক সময় রক্তের প্রয়োজন হয়, সেই জন্য দুই একজন রক্তের ডোনার ঠিক করে রাখতে হবে রক্তের গ্রুপ অনুযায়ী। এছাড়া মায়ের কিছু প্রস্তুতি করতে হবে, যেমন মায়ের প্রস্তুতির মধ্যে হচ্ছে যে মা যে হসপিটালে যাবেন তার কাপড় চোপড় একটা ব্যাগ গুছানো থাকবে, সেই ব্যাগের মধ্যে মায়ের কিছু কাপড় চোপড়, নবজাতক বাচ্চার জন্য কিছু কাপড় চোপড় থাকবে, এবং ডাক্তারের যে ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন এবং তার কিছু ইনভেস্টিগেশন সেগুলো একটা ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবে। এবং এই প্রিপারেশনের সাথে সাথে ওই পরিবারের যে তার পরিবারের মেইন পার্সন, যে তার হাজব্যান্ড বা শাশুড়ি বা মা, তারাও পজিটিভলি জিনিসটা দেখবেন, যেন যখন কোনো ডাক্তার বলবেন যে তার অবস্থা অনুযায়ী যে তার সিজারিয়ান সেকশন লাগতে পারে বা নর্মাল ডেলিভারি, সিদ্ধান্ত নিতে যেন তারা দেরি না করে, সিদ্ধান্ত নিতে যেন চট করে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু বিলম্বে সিদ্ধান্ত নিলে পরে দেখা যায় আমরা অনেক মাকে হারাই। এই ঘটনাটা যেন না ঘটে, তারা যেন পজিটিভলি ডিসিশন নিতে পারেন বা পজিটিভলি থাকেন। আর মাও যদি দেখা যায় যদি ইতিবাচক ভূমিকা থাকে, পজিটিভ ব্যাপারগুলো থাকে, তাহলে যে ডেলিভারি যে পিরিয়ডটা, ডেলিভারির সময়টা, সেই সময়টা সে সুন্দরভাবে পার করতে পারে, তার প্রবলেম হয় না সে যদি এই ব্যাপারটাতে ইতিবাচক থাকে। আর এছাড়া মাকে ডেলিভারির আগে এবং পরে আমরা বলি প্রচুর পানি বা তরল খাবার খেতে, কারণ বেশ একটু কষ্ট হয়, ডিহাইড্রেটেড হয়ে যায়, পেইন হয়। তো এই জন্য আগে এবং পরে তরল জাতীয় খাবার বেশি খাবে, পানি জাতীয় খাবার বেশি খাবে, পুষ্টিকর খাবার বেশি খাবে। এভাবে যদি একটা মা এবং তার পরিবার যদি প্রিপারেশন নেয় তাহলে সুন্দর একভাবে ডেলিভারি কাজটা সম্পন্ন হয়, সুন্দর একটা শিশু আমরা পৃথিবীতে আমন্ত্রণ জানাতে পারি। ম্যাম, এবার আপনার কাছে একটু স্পেশালি জানতে চাই যে গর্ভবতী মায়েদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ কি কি সতর্কতা খেয়াল রাখা উচিত, বা বিশেষ কি কি বিষয়ে নজর দেওয়া উচিত, তারা এই সময় রোজা রাখতে পারে কিনা? আমাদের কাছে গর্ভবতী মারা প্রায়, তারা তো আমাদেরকে কোশ্চেন করেনি, আবার অনেকে ওভার টেলিফোনেও জানতে চায়
যে ম্যাডাম আমি তো প্রেগনেন্ট 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, তো ম্যাডাম আমি কি রোজা রাখতে পারবো? তো আমি ব্যক্তিগতভাবে যেটা বলি সেটা হচ্ছে আসলে রোজা তো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আমাদের ধর্মীয় অনুশাসনে, এবং রোজা হচ্ছে ফরজ। তো এখন কিন্তু তারপরে মহান আল্লাহ তাআলা রোজাকে কি করে দিয়েছেন, গর্ভবতী মাদের জন্য মার্সি দিয়েছেন। তাদের আমাদের মতো স্বাভাবিক মানুষদের মতো না, তাদের জন্য মার্সি আছে। তারা যদি একটা রোজা ভাঙে তাহলে তারা কি আরেকটা রোজা রেখে নিতে পারবে। তো আমি তাদেরকে বলি যে হ্যাঁ, আপনি রোজা রাখার জন্য চেষ্টা করে দেখতে পারেন যে আপনি রাখতে পারেন কিনা। চেষ্টা করতে তার অসুবিধা নাই। জি আমরা যে খাবারটা রাতে দিনের বেলা খেতাম সেটা আপনি রাতের বেলা বেশি করে খাবেন, আর দিনের বেলা খেলেন না। তো এইভাবে করে আপনি দেখেন রোজা রাখতে পারেন কিনা। যদি আপনার খারাপ লাগে, মাথা ঘোরায় বা দুর্বল লাগে বা বমি বমি ভাব লাগে বা বমিই করে ফেলেন, তাহলে তো আপনি ভেঙে ফেললেন, পরে আপনি সেটা রেখে নেবেন। তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন। এবং সেই চেষ্টার পাশাপাশি যেটা করতে পারেন, সন্ধ্যা যখন ইফতার হয় তখন আমি বলে দিই ইফতারের সাথে সাথে আপনি মিষ্টি জাতীয় শরবত জাতীয় জিনিসটা খাবেন না, ওইটা একটু অ্যাভয়েড করবেন। বিশেষ করে যারা ডায়াবেটিক মাদার তাদেরকে আমি বলি যে আপনার ডাবের পানি খেতে পারেন বা তরল জাতীয় বা নর্মাল পানি খান বা লিকুইড শরবত একটু খেলেন, বেশি মিষ্টি জাতীয় খাবার খেলেন না। আর তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প পরিমাণ করে খাবারটা বাড়াতে বলি ইফতারের পর থেকে। যে 2 বেলা খাবে ইফতার আর সেহরি তা না, সে মাঝখানেও খাবে, অল্প অল্প করে খেতে থাকবে। তার মধ্যে তরল জাতীয় খাবারটা বেশি থাকবে, পুষ্টিকর খাবারটা বেশি থাকবে, আঁশযুক্ত খাবার বেশি থাকবে, যেন তার কনস্টিপেশন না হয়, টয়লেট কঠিন না হয়ে যায়। তো পানির পরিমাণটা বাড়িয়ে দিবে যাতে পানির শূন্যতা না হয়। তারপর পুষ্টিকর খাবারটা রাখবে, সেখানে দুধ রাখবে, তারপর কিছু ফল রাখবে, আঁশ জাতীয় খাবার রাখবে, মাছ মাংস তো রাখবেই। জি এভাবে করে যদি সে খাদ্য তালিকাটা সুন্দর করে গুছিয়ে নেয়, আবার আমরা কিছু বলি যেমন ল্যাক্সেটিভ জাতীয় খাবার, ন্যাচারাল ল্যাক্সেটিভ, যেমন খেজুর, কিসমিস, এই জিনিসগুলো খেলেও কিন্তু তার কনস্টিপেশনটা হয় না। ইসবগুলের ভুসি এগুলো খেতে পারে। আর সেহরির সময় আমরা বলি যে ওরকম করে খাবে, সেহরির খাবারটা খাবে যেন সে সারাটা দিন ওটা দিয়ে থাকতে পারে, পুষ্টিকর খাবারটা থাকে। আর যারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে থাকে, প্রেগনেন্সি প্লাস মেডিকেল ডিসঅর্ডার, তার মেডিসিনের ব্যাপার থাকে, তারা সকালের মেডিসিন গুলো সে সন্ধ্যার সময় নিবে, আর রাতের মেডিসিন গুলো সে সেহরির সময় খেয়ে নিবে। এভাবে করে সে চেষ্টা করে দেখতে পারে। যদি না পারে পরবর্তীতে সে রমজান শেষে যখন গর্ভ শেষ হয়ে যাবে তখন এইভাবে রেখে দেবে। ওকে, অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের অবস এবং গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নুসরাত আরা ইউসুফের সাথে। আজকের আয়োজন এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।